বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকেন। শুভেচ্ছা জানিয়ে আমি দুটি কথা বলছি। সেইটি হলো যে আম এখন আমাদের একটা অর্থকরী ফসল হয়ে গেছে। একসময় আমাদের অর্থকরী ফসল ছিল কি? আমাদের অর্থকরী ফসল ছিল চা, পাট, মানে রপ্তানি পণ্য হিসেবে পাট, চা, চামড়া এগুলি ছিল। চামড়া তো জানেনই এখন মাটির দরে বিক্রি হয় না, মানুষ দান করে দেয়। যে দাম নাই, যে 2 লক্ষ টাকার গরুর চামড়ার দাম বলে 70 টাকা 80 টাকা। অথচ আজ থেকে 40 বছর আগেও একটা চামড়ার কত দাম ছিল আমরা দেখেছি। একজন এসে যদি সেটা 1000 টাকা বলতো, আরেকজন এসে 1200, আরেকজন সেটা 1500, এভাবে করে 700 টাকা বলতে ব্যস্ত। তখন একটা গরুর দাম ছিল কত? একটা গরুর দাম ছিল 4000-5000 টাকা। এখন সেই গরুর 1 লাখ 1.5 লাখ টাকা হয়ে গেছে। তো যাই হোক, চা সেটাও একটা প্রতিযোগিতার মধ্যে পড়ে গেছে। চা শিল্পটাও অনেকটা। এখন আম এখন ইউরোপ আমেরিকায় যাচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে। নতুন করে চীনও বাংলাদেশ থেকে আম নেবে, এবং চীনের একটি প্রতিবেদন এসে চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জায়গায় তারা দেখে গেছে। সেইভাবে একটা শ্বাসসাজ্র, এবং সারা দেশে এখন আমের সিজন। আম অলরেডি মাঠে নেমে গেছে, আর 4-5 দিন পরে সব ধরনের সুস্বাদু আমগুলো মাঠে নামবে। তো সেখানে আজকে আমাদের সময় একটা বড় রিপোর্ট করেছে যে দেশে আমের আবাদ 1 দশকে, অর্থাৎ 10 বছরের মধ্যে আমের এই মানে চাষ হয়ে গেছে দ্বিগুণ। একদিকে খুশির সংবাদ, অন্যদিকে এটার একটা মন্দ প্রতিক্রিয়াও আছে। সেটা আমি পরে বলছি। কি মন্দ প্রতিক্রিয়া? প্রথম কথা হলো যে চলতি বছর 9টি জেলায় 1,13,000 হেক্টর জমিতে এই আম চাষ হচ্ছে। 1,13,000 হেক্টর জমিতে, বুঝেন কি? আম উৎপাদন হতে পারে 13,63,000 টন। 13,63,000 টন আম উৎপাদন হতে পারে। আর এর বেচাকেনা কি হতে পারে? 15,021 কোটি টাকার মতো বেচাকেনা হতে পারে। ইউরোপ আমেরিকায় যাবে। তার মধ্যে আমরা দেখি যে আপনার রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপরে নবাবগঞ্জ, নওগাঁ, তারপরে দিনাজপুর, সাতক্ষীরা, মেহেরপুর, তারপরে ইদানিং আমরা দেখি যে টাঙ্গাইলও কিছু হচ্ছে, বিভিন্ন জায়গা হচ্ছে, এরকম অনেক জায়গায় হচ্ছে। আর এমনি তো বাড়িতে, গ্রামের বাড়িতে সবারই আম গাছ 2-1টা আছে খাওয়ার জন্য। সারা বাংলাদেশেই মোটামুটি সবাই এখন কলমের চারা লাগে, খুব দ্রুত আম খেতে পারে। সেই জন্য সব বাড়িতেই কম বেশ 1টা 2টা 5টা 10টা করে আছে। আর এমনি ব্যবসা করার জন্য না, এমনিতে অনেক বাড়িতে 10টা 20টা গাছ আছে। অর্থাৎ আমের রাজত্ব চলছে। এটা চলুক, অসুবিধা নেই। কিন্তু আমি যে ওই কথাটা বললাম যে এটা একটা মন্দ দিকও আছে। মন্দ দিক কি? মন্দ দিকটা হলো যে যেখানে আম হয় সেই জায়গাগুলো খুব উর্বর এবং 3 ফসলি জমি। কারণ সেখানে সারা বছর এই আম গাছগুলো কিন্তু দাঁড়িয়ে থাকে। এই 3 ফসলি জমিগুলোতে আম গাছ রোপণ করার পরে আপনারা কি একটু ভেবেছেন যে বাংলাদেশে খাদ্য সংকট হয়? খাদ্য সংকট বলতে কি? ভাত, অর্থাৎ চাল, খাদ্য সংকট হয় কেন? প্রতি বছর লক্ষ লক্ষ টন আমাদের ভারত থেকে আনতে হয়েছে, মিয়ানমার থেকে আনতে হয়েছে, এখন পাকিস্তান থেকে কিংবা অন্য দেশ থেকে আনবে। আমাদের এই যে অভাবটা থাকে, এই অভাবগুলোর পূরণ করে কিভাবে? বৈদেশিক মুদ্রা দিয়ে আয়ন করতে হয়। আমাদের ছেলেমেয়েরা বিদেশে চাকরি করে, তারা বৈদেশিক মুদ্রা পাঠায়। সেই টাকা, সেই ডলার দিয়ে আমরা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আনি। এই যেভাবে আম হচ্ছে, এটা যদি দেখা যায় যে হ্যাঁ, আমের ইনকাম দিয়ে যে পরিমাণ ধান ওখানে উৎপাদন হতো, কিংবা পেঁয়াজ, মরিচ, আদা ইত্যাদি উৎপাদন হতো, তার যে দ্বিগুণ আমাদের লাভ হচ্ছে, দ্বিগুণ পরিমাণ বৈদেশিক মুদ্রা আসছে, তাহলে আমার কোনো কথা নেই। এটা আমি বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়কে, কৃষি অধিদপ্তরকে, অর্থাৎ কৃষি সেক্টরের নিয়ে যে সরকারের যে অংশগুলো কাজ করে, কর্মকর্তারা কাজ করেন, তাদের কাছে আমি নিবেদন জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, আপনারা এই যে 1,13,000 হেক্টর জমিতে আম চাষ হচ্ছে, দেশের চাহিদা পূরণ করে বিদেশেও পাঠাবে। ইউরোপ আমেরিকা এবং ইদানিং সম্প্রতি এটা বলছে চীনও নেবে।
আমি অনুরোধ করছি আপনারা একটা খুব গভীরভাবে পর্যালোচনা করে দেখবেন যে এখানে ধান, এখানে গম, এখানে ভুট্টা, তারপরে এখানে সরিষা, কিংবা এখানে আদা, পেঁয়াজ, রসুন, এই সমস্ত জিনিস সারা বছর যে পরিমাণ উৎপাদন হতো, যে বাজার মূল্য যা, তার চেয়ে কী পরিমাণ কম বা বেশি হয় যে আমের উৎপাদন কিংবা তার বিক্রি মূল্য, এবং বৈদেশিক মুদ্রা কতটুকু আমাদের রক্ষা হয়, এটা একটা তুলনামূলক আলোচনা করে জাতিকে জানাবেন। এবং জাতি এবং সিদ্ধান্ত নিবে জাতি যে আসলে আমটা থাকা ভালো, এভাবে মানে ব্যাপকভাবে থাকা ভালো, নাকি সেখানে ধান, গম, ভুট্টা, তারপরে পেঁয়াজ, রসুন, আদা এগুলি মানে উৎপাদন করলে আমাদের অর্থনৈতিকভাবে লাভবান হবে, যাতে বিদেশের কাছে আমার এগুলো আমদানি করতে না হয়। তাই আমাদের একটু খুব গভীরভাবে কৃষি সেক্টরকে ভাবতে হবে, সরকারকে ভাবতে হবে। এই যে আমাদের 3 ফসলি জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যেখানে সেখানে বাড়ি হয়ে যাচ্ছে, যেখানে সেখানে আপনার দেখা যায় যে আপনার ভ্রমণ স্পট হয়ে যাচ্ছে, পিকনিক স্পট হয়ে যাচ্ছে, যেখানে সেখানে আপনার কটেজ তৈরি করে সেখানে ভাড়া দেওয়া হচ্ছে, ব্যবসা হচ্ছে, এগুলো আমাদের বন্ধ করতে হবে। আমাদের ছোট্ট দেশ, এতগুলো মানুষ, কিভাবে আমরা ভালোভাবে খেয়ে দিয়ে থাকতে পারি সেটা আগে নিশ্চিত করতে হবে। আমাদের যাতে খাদ্যের কোনো সংকট না হয়, আমাদের যাতে করে খাদ্যদ্রব্য যাতে বিদেশ থেকে আমদানি করতে না হয়, এটা আমাদের নিশ্চিত করতে হবে। তাই আমরা একদিকে চাই হ্যাঁ আমের চাষ হতে থাকুক, আম দ্বিগুণ কেন 3 গুণ হোক, কিন্তু যদি সেটা আমাদের বৈদেশিক মুদ্রা মানে যে পরিমাণ এখানে চাল, যে পরিমাণ গম, ধান, ভুট্টা কিংবা পেঁয়াজ, রসুন, আদা এগুলো হতো, তার চেয়ে যদি বেশি মূল্য আমরা বিদেশ থেকে আর্ন করতে পারি তাহলে দোষের কিছু না। আর যদি দেখা যায় তার চেয়ে অনেক কম, তাহলে কিন্তু এই আম চাষকে অবশ্যই নিরুৎসাহিত করতে হবে। আমার এই কথাটাই ঠিক। আমি বোঝাতে পেরেছি কিনা জানি না, আপনারা শ্রোতা দর্শক বুঝতে পেরেছেন কিনা জানি না। কারণ আমাদের সময় নেই যে বাহুল্য জিনিস করার। আম রেখে খাওয়ার জিনিস না, এটা সিজনাল। কিন্তু চাল, গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন, মরিচ কিন্তু সারা বছর রাখা যায় এবং সারা বছর প্রয়োজনীয় জিনিস, সারা বছর খেয়ে আমরা বাঁচি। একটা আম খেতে গেলে একটা আম যদি 150 টাকা কেজি হয়, ওই 150 টাকা কেজির আম কেনার মতো সাধারণ মানুষের ক্ষমতা নেই। আর ওই 150 টাকা দিয়ে 2 কেজি কি 2.5 কেজি চাল কিনে যাবে। তো সেগুলো একটু আমাদের চিন্তা করতে। আমরা কেন এখনও পর্যন্ত 300 টাকা রসুন কিনে খাই, আদা কেন 300 টাকা করে খাই, পেঁয়াজ কেন 70 টাকা করে খাই, এগুলো ভাবতে হবে। চাল কেন মানে এত দাম বেড়ে যাচ্ছে, নর্মাল চাল যেগুলো এখন 20-30 টাকা সেই চালগুলো এখন 70 টাকা কেজি, যেটা একটু চিকন চাল সেগুলো হয়ে গেছে 110 টাকা 15 টাকা কেজি। কি এগুলি নিয়ে আমাদের ভাবতে হবে, গবেষণা করতে হবে। আমাদের এই গবেষণা সংস্থাগুলো কেন আছে, কৃষি গবেষণা কেন আছে, তারা চিন্তা করবে। খুব বেশি আহ্লাদিত হওয়ার কোনো কিছু নাই। কোনো কিছু হইলে যে এটা খুব হচ্ছে, বিদেশে যাচ্ছে, বিদেশে গেলেই তো হবে না, বিদেশে আমাদের না যায়। কিন্তু দেশের ভিতরে যদি আমাদের এটা লসের একটা প্রজেক্ট হয়, সেটা স্টপ করে দেওয়াই খুব জরুরি। ধন্যবাদ বন্ধুরা, আশা করি আপনারাও ভাববেন।